আপনারা জানেন, মনের মতো ক্লাসরুম হলো একটি এডুকেশনাল চ্যানেল। কিন্তু এই এডুকেশনাল চ্যানেলে অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে ছাত্রছাত্রীদের আধ্যাত্মিক চেতনার দিকটি হয়তো উপেক্ষিত থেকে যাচ্ছে। তাই আধ্যাত্মিক চেতনা বিকাশের জন্য, তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার জন্য আমরা নতুনভাবে উদ্যোগী হয়েছি। আমরা আনন্দিত। আমাদের চ্যানেলে আজকে আমরা পেয়েছি একজন ব্রহ্মাকুমারী দিদিকে। আমরা দিদির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব, যা আমাদের শুধু ছাত্রছাত্রী নয়, সমস্ত শ্রেণীর মানুষের পক্ষে তাদের জীবনের উন্নতির জন্য, মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্রহ্মাকুমারী দিদিকে। দিদি, ওম শান্তি, নমস্কার। আমরা জানি বা অনেকে জানেন না যে ব্রহ্মাকুমারীর যে বিষয়টি, সেটি কিন্তু রাজযোগের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। তো এই রাজযোগ বিষয়টি কি, এটি আবার অনেকের কাছে কৌতূহল। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে রাজযোগের মাধ্যমে মনের শান্তি ফিরিয়ে আনুন, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তো এই যে বিভিন্ন রকম বিষয়গুলো, প্রথম যে আমাদের প্রশ্নটা মনে জাগে, এই রাজযোগ বিষয়টি কি? আজকে আমরা দিদির কাছ থেকে প্রথম জানতে চাইবো যে দিদি, এই রাজযোগ বিষয়টি কি, সেটি যদি একটু আলোচনা করে দিন। অবশ্যই। রাজযোগ মেডিটেশন আমরা বলি। তো রাজযোগ কোনো ফিজিক্যাল এক্সারসাইজ না, এটি একটি মেন্টাল এক্সারসাইজ। এর সাথে যোগ শব্দটি আমরা বুঝতেই পারি যে যোগ শব্দটির অর্থ হলো কানেকশন। তো কানেকশন যদি বলি, তো এই আমরা দুনিয়াতে দেখে থাকবো যে 3 ধরনের যোগের কথা আমরা সবসময় জানি। একটা ভৌতিক যোগ, একটা মানসিক যোগ, আর একটা আধ্যাত্মিক যোগ। ভৌতিক যোগ আমরা সেগুলো বলি যেগুলো একটা তারের সাথে একটা তার কানেকশন আমরা যখন লাগাচ্ছি, তখন আমরা বলছি ভৌতিক জিনিস জুড়ে যাচ্ছে, তো এটাকে আমরা ভৌতিক যোগ বলবো। মানসিক যোগ হলো আমরা মন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো ফুল, কোনো সৌন্দর্য, কোনো কিছুর প্রতি আকৃষ্ট হচ্ছি এবং মন থেকে তার সাথে জুড়ে যাচ্ছি, তো এটাকে আমরা মানসিক যোগ বলতে পারি। এবার আসি আধ্যাত্মিক যোগ, যেটাকে আমরা রাজযোগ বলতে পারি। এই আধ্যাত্মিক যোগও কিন্তু একটি মানসিক যোগই, কিন্তু এর মধ্যে বিশেষতা হলো আত্মার সাথে পরমাত্মার কানেকশন। এই যোগ আত্মা এবং পরমাত্মা দুজনের মিলনে এই যোগ সংগঠিত হচ্ছে। অর্থাৎ রাজযোগ, মেডিটেশন আমরা শব্দটাও জুড়ছি। এই মেডিটেশন শব্দটার মধ্যেও কিন্তু আমরা যদি দেখি যে মেডিরি একটা ল্যাটিন শব্দ থেকে মেডিটেশন শব্দের সৃষ্টি। তো এই শব্দটির অর্থ হলো কোনো জায়গায় ক্ষত হয়েছে, সেই ক্ষত চিহ্নটাকে দূর করা। তো আমরা যদি দেখি বর্তমান সময় সবচেয়ে বেশি ক্ষত আমাদের কোথায়? আমাদের মনে। তাই মনের ক্ষতকে দূর করাই মেডিটেশন। কিন্তু বর্তমান সময় মেডিটেশনের নানা রকম পদ্ধতি থাকা সত্ত্বেও আমরা কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারছি না। তাই আজ রাজযোগের সম্পূর্ণ ব্যাখ্যা শুনে আমরা অবশ্যই নিজেকে এক জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এই রাজযোগ মেডিটেশন অর্থাৎ এখানে আমরা যখন বলছি আত্মার সাথে পরমাত্মার কানেকশন, তখন তো রয়েই যায় যে আত্মা কি বা আত্মা কি, তার সম্বন্ধে একটু জানি। তো আমি প্রথমেই জানবো আমি কে। আমি নিজেকে একটা শরীর রূপেই সবসময় বিচার করে থাকি, কিন্তু আমি শরীরের বাইরে এক আধ্যাত্মিক ঊর্জা। আমরা একটা উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে কোনো জায়গায় কোনো কেউ মারা গেছেন, আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং তার ডেড বডির সামনে বসে আমরা বলছি, কন্ডোলেন্স করছি যে তার আত্মার শান্তি কামনা করি। তো তখন অবশ্যই আমাদের মেনে নিতে হয় যে তার মধ্যে আত্মা ছিলেন, অর্থাৎ যখন আমরা মেনে নিচ্ছি তার মধ্যে আত্মা ছিলেন, আমরা এও বলি যে যাওয়ার সে চলে গেছে, অর্থাৎ সেই আত্মাটা বেরিয়ে গেছে। দেখুন, শরীর তো একই রয়েছে, শরীরের কোনো চেঞ্জেস নেই, কিন্তু আত্মা বেরিয়ে গেছে বলে শরীরটার কোনো ভ্যালু নেই। শরীর ডেড বডি, ওই একই অঙ্গ রয়েছে। আমরা যদি ধরি যে তার একটা অঙ্গ খারাপ হয়েছে বা দুটো অঙ্গ খারাপ হয়েছে, অন্য অঙ্গগুলো তো চলার কথা, কিন্তু সে অঙ্গগুলো চলছে না।
কারণ এর মধ্যে যে ঊর্জা, যে শক্তি, যে শক্তির দ্বারা স্পিরিচুয়াল এনার্জিও বলতে পারি, আধ্যাত্মিক ঊর্জাও বলতে পারি, সোলও বলতে পারি, আত্মাও বলতে পারি, স্পিরিটও বলতে পারি, যে নামেই ডাকি না কেন, এটি একটি ঊর্জা, এনার্জি, শক্তি। যেরকম পৃথিবীতে অনেক ধরনের এনার্জি রয়েছে, সেরকম একটি আলাদা ধরনের এনার্জি হলো এই আত্মা। তো এই যেরকম আমরা ইলেকট্রিক এনার্জি নাম শুনে থাকি, ইলেকট্রিসিটি বা কিংবা সোলার এনার্জি, সবই এক ধরনের এনার্জি, কিন্তু এর শক্তি, এটাও একটা এনার্জি। এটা যেরকম ধরুন ফ্যান চলছে বা লাইট জ্বলছে, তো আলাদা আলাদা নাম হচ্ছে অবশ্যই, কিন্তু একটা এনার্জি কাজ করছে। সেরকমই আমি আত্মাও এই শরীরের মধ্যে বিরাজমান হয়ে মন, বুদ্ধি, সংস্কার দ্বারা বিভিন্ন কার্য করছি। অর্থাৎ আত্মা আমরা টোটাল বলতে পারি ঠিক এইখানে দুই ভ্রুকুটির মাঝখানে বিরাজমান হয়ে পুরো এই শরীরটাকে চালায়। আমরা দেখি রোবট চলছে, রোবটের পেছনে আমরা দেখি একটা কম্পিউটার সিস্টেম রয়েছে, আর পেছনে একটা মানুষ রয়েছে। মানুষটির ইনস্ট্রাকশনে সমস্ত রোবটটা কাজ করছে। সেরকম আমাদের বডিতেও আমরা টোটাল বডিটাকেও যদি দেখি, এটা একটা রোবটের ন্যায়, এবং ব্রেন হলো আমাদের সেই কম্পিউটার সিস্টেম। আর ব্রেনের মধ্যে বিরাজমান ঠিক এই দুই ভ্রুকুটির মাঝখানে হাইপোথ্যালামাস, থ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড এবং হরমোনাল লেভেলের মাঝখানে আত্মা বা এই আধ্যাত্মিক ঊর্জা বিরাজমান হয়ে এই পুরো কম্পিউটার সিস্টেম আমাদের ব্রেন দ্বারা পুরো শরীরকে চালাচ্ছে। তার জন্যই এই শক্তিকে আমাদের অনুভব করা খুব প্রয়োজন, কারণ এই শক্তিকে না জানলে আমরা আমাদের নিজেদের পরিচয় থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তাই আমরা দেখি যে কোনো মানুষ, কোনো বৃদ্ধ মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার যখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, তখন বলছে যে পেশেন্টটাকে ভেতরে আনো, কিন্তু অপারেশন করতে করতে তিনি মারা গেলেন, তখন বলবে যে অবশ্যই বলবেন ডেড বডি, কখনো বলবেন না পেশেন্ট। তার মানে দেখুন আমাদের ভাষাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ডেড বডি একটা চোখ দ্বারা আমরা দেখি, আমরা বলি চোখ দেখে, আদৌ কি চোখ দেখে? ডেড বডির মধ্যে তো চোখ থাকে, কান থাকে, সে কি শুনতে পায়, দেখতে পায়? তাহলে কি শোনে? এই আত্মা, এই এনার্জি চোখ দ্বারা দেখে, কান দ্বারা শোনে, মুখ দ্বারা বলে। তাই এটি যদি আমরা ফিল না করি, এটা একটা অনুভবের বিষয়। অবশ্যই একে চোখে দেখা যায় না, খালি চোখে দেখতে পাই না বলে এর অস্তিত্ব আমরা মানতে চাই না, কিন্তু পৃথিবীতে অনেক কিছুই থাকে যার, যেরকম ফুলের সুগন্ধ, সুগন্ধকে চোখে দেখা যায় না, কিন্তু আমরা সুগন্ধকে তো অনুভব করি না। সেরকমই আত্মা একটি অনুভবের জিনিস, অনুভব করলেই আমরা এর শক্তি সম্বন্ধে জানবো। এবার এই আত্মা একটি এনার্জি আমরা তো জানলাম, এবার আমরা একে কিভাবে অনুভব করব সেটা একটু আমরা জেনে নেব। মন, বুদ্ধি, সংস্কার। মন আর বুদ্ধি দ্বারাই আত্মার তিনটা ফ্যাকাল্টি রয়েছে, মন, বুদ্ধি, সংস্কার। মন দ্বারা আমরা চিন্তন করি, অনুভব করি, তার জন্য আমরা বলে থাকি আজকে আমার মনটা খারাপ, মানে মন আজকে খারাপ ফিল করছে। বুদ্ধি দ্বারা বলে থাকি ছেলেটি বুদ্ধিমান, তাই না? বুদ্ধির চোখ দিয়ে আমরা দেখে থাকি যে কোনো জিনিস। আমি হয়তো সামনে বসে অন্য কিছু দেখছি, কিন্তু আমি বুদ্ধি দ্বারা অন্য কিছু দেখছি। তো এই মন আর বুদ্ধির দ্বারাই আমরা একে অনুভব করতে পারি যে দুই ভ্রুকুটির মাঝে এই আধ্যাত্মিক ঊর্জা বিরাজমান। এবং আমরা ল অব এন্ট্রপিতে শুনে থাকবো যে যে কোনো এনার্জি কখনো ডিস্ট্রয় করা যায় না এবং ক্রিয়েটও করা যায় না। ল অব এন্ট্রপির ফার্স্ট ল, এবং সেকেন্ড ল, যে কোনো এনার্জি যখন ইউজ হচ্ছে তখন সে হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটের দিকে ধাবিত হচ্ছে। সেরকম আমিও একটি আধ্যাত্মিক ঊর্জা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে এখন কিন্তু রয়ে গেছি। তার জন্য কিন্তু আমি ভুলে গেছি যে আমি এক শক্তি, আমি এক এনার্জি, এই পুরো শরীরের মালিক আমি নিজেকে শরীর ভেবে ফেলেছি। কিন্তু আমরা দেখি মোবাইল আমরা ব্যবহার করি, তার মধ্যে ব্যাটারি রয়েছে, ডিসচার্জ হয়ে যায়, তখন আমরা ইলেকট্রিসিটি বোর্ডে গিয়ে লাগাই, কিন্তু এই এনার্জি কিন্তু আর ইলেকট্রিসিটি বোর্ডে তো চার্জ হবে না। তো এর চার্জিং প্রসেস কিন্তু আলাদা, যেটাকে আমরা রাজযোগ বলছি, মেডিটেশন। অর্থাৎ আমরা মেডিটেশন যখন করব, সেই পরম সত্তা, অর্থাৎ যাকে আমরা ঈশ্বর বলি, গড বলি, আল্লাহ বলি, যে নামে ডাকি, কিন্তু আমরা একজনের উপর একটা আস্থা রাখি যে এই আমার শেষ আস্থা। সেই আস্থার পরিচয়ও আমাদের একটু জানা দরকার। তিনিও একটি ঊর্জা, তিনি শান্তির সাগর, তিনি প্রেমের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। তার জন্যই তো আমি যখন দুঃখী হই তখন আমরা তার কাছেই যাই, লাস্ট সাহারা। আমি জানি তিনি আমাকে সুখ দেবেন। আমরা কিন্তু কখনো তার কাছে সুখ চাই, দুঃখ চাইতে যাই না, অবশ্যই সুখ চাইতে যাই তার কাছে। তো অবশ্যই তার কাছে সুখ রয়েছে।
তো এই এমন একটা সত্তা, তাকে যদি আমরা মন আর বুদ্ধি দ্বারা মনে করি, তাহলে আমি কিন্তু আমার মধ্যে সেই এনার্জিকে ফিল করতে পারবো। এখানে আরেকটু বলে রাখি, আমি আত্মাও শান্ত স্বরূপ, আমি আত্মাও প্রেম স্বরূপ, 7 গুণ সম্পন্ন আমি আত্মা। কিন্তু আমি নিজের অস্তিত্ব ভুলে গেছি বলে আমি আর এই গুণগুলো অনুভব করতে পারি না। আমি নিজেকে শরীর ভাবার জন্য শরীরের ধর্মগুলো আমার মধ্যে ইমার্জ, যেরকম কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, দেশ, এগুলো শরীরের ধর্ম, এর মধ্যেই আমি আটকে গেছি। তো এই যে আমার আত্মার ধর্মগুলোকে যদি অনুভব করতে হয়, তাহলে আত্মাকে ফিল করতে হবে। এবার আমরা পরম সত্তাকে কিভাবে মনে করব সেটা একটু আমরা জানি। আমরা ফিজিক্সের একটা ল সম্বন্ধে আমরা সবাই মোটামুটি জেনে থাকবো, এনার্জেটিক কন্ট্যাক্ট। যে কোনো জিনিসের যখন আমরা চিন্তন করি, তার এনার্জি আমার দিকে, আমার এনার্জি তার দিকে যায়। অর্থাৎ আমি বসে বসে আমি কোনো 10 বছর পুরনো কোনো স্মৃতিতে চলে যাচ্ছি, দুঃখের স্মৃতি, যেখানে দুঃখ অনুভব হচ্ছে, তো অটোমেটিক্যালি আমার মন দুঃখী হয়ে যায় সেই সময়। আবার ভালো কথা ভাবছি, ভালো হয়ে যায়। অর্থাৎ আমি এনার্জি, টেলিপ্যাথি, সায়েন্স যাকে টেলিপ্যাথি বলছে, আর এনার্জি ট্রান্সফার হচ্ছে। সেই দুঃখের স্মৃতি আমাকে দুঃখ দিচ্ছে, সুখের স্মৃতি আমাকে সুখ দিচ্ছে। সেরকমই আমরা যদি পৃথিবীতে এমন এক সত্তার কথা ভাবি, যে যার এনার্জি আসলে আমি চার্জ হব, তাই না? আমরা এখন যদি ভাবি যে পৃথিবীতে অনেক মহাত্মা রয়েছে, তাদের কথা ভাবি, অবশ্যই অনেক মহাত্মা রয়েছে, কিন্তু তাদের মধ্যে 36টা গুণের মধ্যে 35টাও যদি তার গুণ থাকে, একটাও হলেও অবগুণ আছে, কিছু না কিছু অবগুণ আমার মধ্যে আসতে পারে। তাই এমন এক সত্তা, যে শান্তির সাগর, প্রেমের সাগর, যাকে আমরা ঈশ্বর, আল্লাহ বা গড যে নামেই ডাকি, তাকে যদি আমরা মনে করি, তার এনার্জি আমার দিকে আসবে, আমার এনার্জি তার দিকে যাবে। তো অটোমেটিক্যালি আমার ভেতরের সমস্ত কটুতা, হিংসা, লোভ, খারাপ গুণগুলো তার দিকে যেতে থাকবে, আর তার শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা, শক্তি, এগুলো সব আমার মধ্যে আসতে থাকবে। তো আমরা যদি বাস্তবে দেখি, আমরা প্রত্যেকটা মানুষ ছুটছি কিসের পেছনে? ছুটছি কিন্তু এই আন্তরিক শান্তি, প্রেম, আনন্দ অনুভব করার জন্য। হয়তো অন্যভাবে খুঁজছি, শান্তি খুঁজতে হয়তো কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, শক্তি খুঁজতে হয়তো আমরা জিমে বা ব্যায়ামাগারে যাচ্ছি, কিংবা পবিত্রতা খুঁজতে হয়তো ভালো পোশাক পরে একটু সেন্ট মারতে ভালোবাসছি, কিংবা আনন্দ খুঁজতে কোনো সিনেমা হলে যাচ্ছি। কিন্তু বাস্তবিক আমাদের লক্ষ্য কিন্তু এটাই, শান্তি, সুখ, পবিত্রতাকে প্রাপ্ত করা। কোনো জিনিসের মাধ্যম থেকে আমরা প্রাপ্ত করতে চাচ্ছি সেই আনন্দকে। আমি ভাবছি শপিং মলে গিয়ে একটা বাজার ভালো শাড়ি নিয়ে আসলে আমার খুব আনন্দ হবে, এবং হয়ও আমার কিছুক্ষণের জন্য আনন্দ। শাড়িটা পরে কোনো বিয়ে বাড়িতে আমি গেছি, হঠাৎ আমাকে দেখে বলছে, এই কালারটা কেন কিনেছিস, তোকে ভালো লাগছে না। আনন্দ থাকে কি? থাকে না। তো খুব ক্ষণস্থায়ী আমাদের এই জীবনে যা কিছু আমরা প্রাপ্ত করি, সেগুলো সব ক্ষণস্থায়ী। তো আমাদের চিরস্থায়ী আনন্দকে খুঁজতে গেলে বাইরে শরীরে খুঁজলে হবে না, খুঁজতে হবে আমাদের মনে, আমাদের আন্তরিক স্থিতিতে। তো এই আন্তরিক নিজের স্বরূপে যখন স্থিত হয়ে, অর্থাৎ আমি নিজেকে, নিজের স্বরূপটাকে অনুভব করব, আমি আত্মা শান্ত স্বরূপ, আমি পবিত্রতা স্বরূপ, যখন এই স্বরূপকে আমি অনুভব করব, আমার মধ্যে সেই শক্তি মার্জ হবে। এবং আমার পিতা, যিনি শান্তির সাগর, যিনি প্রেমের সাগর, পবিত্রতার সাগর, যখন তাকে মনে করব, তার অনন্ত শক্তি আমার মধ্যে আসবে, আর আমার ভেতরের সমস্ত খারাপ কিছু সেই দিকে চলে যাবে। এইভাবেই আমরা যদি রাজযোগের প্র্যাকটিস করি, তাহলে আমাদের জীবনে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আমাদের জীবন। বাহ, খুব ভালো লাগলো। আমরা খুব বিস্তারিতভাবে প্রায় জেনে গেলাম বিষয়টা, যে রাজযোগ কি এবং রাজযোগ কি করে আমরা সেটাকে প্র্যাকটিস করতে পারি, সেই বিষয়টিও কিন্তু উঠে এলো। তো আরো অনেক বিষয় আছে আমাদের জানার, আমরা জানবো নিশ্চয়ই দিদির কাছে। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পরবর্তী অংশ, গুণীজনের সঙ্গে সুমন এই অনুষ্ঠানটি। এবারে আমরা দিদির কাছ থেকে জানতে চাইবো, যে আমরা রাজযোগ বিষয়টি তো পরবর্তীতে মানে শুনেছি, কিন্তু প্রথম যে শব্দটি আমাদের চোখে পড়ে সব জায়গায়, যে ব্রহ্মা কুমারী, এবং এটি একটি পরিচিত নাম। আজকে বিভিন্ন পথে ঘাটে, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আজ ব্রহ্মা কুমারী ছড়িয়ে রয়েছে। তো এই যে সংস্থাটি রয়েছে, এর সম্পর্কে যদি একটু আমাদের জানান, যে ব্রহ্মা কুমারী কি, কেন, কিভাবে ইত্যাদি। অবশ্যই। তো আমরা নাম তো শুনে থাকবো ব্রহ্মা কুমারী,
বা কেউ কেউ ওম শান্তি সংস্থা রূপেও বলে। তো এর পুরো নাম হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এটি স্থাপনা হয় 1936-এ দাদার লেখরাজ কৃপালিনীর মাধ্যমে। তো আমরা পুরো নামটা যখন শুনছি তখন অবশ্যই আমরা বুঝতে পারছি যে ঈশ্বরের কিছু কার্যকলাপ তো এখানে রয়েছে। স্বয়ং পরমপিতা পরমাত্মা তিনি এই ধরাধামে এসে এই বিদ্যালয় স্থাপনা করেন, যেখানে আমরা নিজের স্বরূপকে জানতে পারি। এই এই বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে রয়েছে, 140টির উপরে দেশে এই সংস্থা রয়েছে এবং 8,500-এর ওপরে এর ব্রাঞ্চ রয়েছে। এটা ইউএনএর থেকে এটাকে এনজিও রূপেও ঘোষণা করা হয়েছে এবং এটি সমস্ত বিশ্বে, আমরা শাস্ত্রে শুনে থাকবো যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত, অর্থাৎ যখন ধর্মগ্লানি হয় ভগবান ধরাধামে আসেন। তো ঠিক এইভাবেই এই সংস্থার মাধ্যম থেকে তিনি ধরাধামে এসে নতুন জীবন, নতুন যুগের পরিবর্তন করতে এসেছেন। এই সংস্থার সবচেয়ে বড় বিশেষতা, এখানে 3 পিঢ়ি একসাথে, শিশু থেকে, মা বাবা মাতৃপিতা থেকে এবং দাদু দিদা থেকে সবাই 3 পিঢ়ি একসাথে এখানে পড়াশোনা করতে পারে। এটি একটি আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় যেখানে আমরা সমস্ত জ্ঞানকে আমরা জানতে পারি এবং এর মূল মোটিভ হলো স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। আর এটি বিশ্বের একমাত্র সংস্থা যে নারী দ্বারা পরিচালিত। এই সংস্থার নিজস্ব একটি চ্যানেলও রয়েছে, পিস অফ মাইন্ড চ্যানেল, যেখানে 24 ঘন্টা অ্যাড ফ্রি, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই, এরকম একটি চ্যানেলও রয়েছে। তো এই সংস্থা সারা বিশ্বে মূল মোটিভ আমরা যদি দেখি, নারীর উত্থান, নারীর যে পতনের অবস্থা হয়ে গিয়েছিল সেখান থেকে নারীর উত্থান, ব্যসনমুক্ত জীবন, ক্রোধমুক্ত জীবন এবং রোগমুক্ত জীবন এবং আমাদের জীবনকে সুন্দর সুস্থ করে তোলার জন্য এই সংস্থা বিভিন্নভাবে কার্য করে। আর এই সংস্থার মূল মোটিভ হলো স্বপরিবর্তন থেকে বিশ্ব পরিবর্তন। অর্থাৎ আমরা নিজেরা যদি পরিবর্তনের দায়িত্ব নিই, কারণ আমরা অন্যকে পরিবর্তন করার ক্ষমতা রাখি না, কিন্তু নিজেদের যদি পরিবর্তনের দায়িত্ব আমরা নিজেরা নিই, তাহলে আমরা দেখব যে এই বিশ্ব অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেছে। তো এই সংস্থার বিশাল কার্যকে ব্যাখ্যা করা তো অত সহজ নয়, তবে সূর্যের প্রকাশের ন্যায় এর কার্যকলাপ তবু আমি একটুখানি তুলে ধরলাম। অবশ্যই এতে সবাই উপকৃত হবে, এই সংস্থা সম্বন্ধে জানতে পারবে। ঠিক। তো সাধারণ মানুষের দিক থেকে যদি আমি একটা প্রশ্ন করি, যে দৈনন্দিন জীবনে, আমাদের প্রতিদিনকার জীবনে আমরা তো অনেক ভাবে অনেক কিছুর সঙ্গে যুক্ত, কিন্তু অনেকেই তো এখনো রাজযোগের সঙ্গে যুক্ত নয়। তো সেই দিক থেকে তাদের একটা কোয়ারিজ থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে যে দৈনন্দিন জীবনে রাজযোগের প্রয়োজনীয়তাটা কি একজন আপামর সাধারণ মানুষের কাছে, সেই বিষয়টি যদি একটু আরেকবার তুলে ধরেন। আচ্ছা, অবশ্যই। তো ব্রহ্মাকুমারীর যে জ্ঞানটা আমরা পাচ্ছি, ব্রহ্মাকুমারীতে এসে যে জ্ঞানটা পাচ্ছি, সেটা একটা দর্শন বলতে পারি, একটা ফিলোসফি, যেটা আমাদের জীবন শৈলীকে তৈরি করে। অর্থাৎ আমাদের আর্ট অফ লিভিং, আমরা কিভাবে জীবনে বাঁচবো, প্র্যাকটিক্যাল জীবনে আমাদের কিভাবে ভালো রাখবো আমরা নিজেকে, সেই কনসেপ্টটাই ব্রহ্মাকুমারীদের কনসেপ্ট। অর্থাৎ এই ব্রহ্মাকুমারীর ফিলোসফি তাকে নাম দিতে পারি। আমরা দুনিয়াতে 2 ধরনের হেলথের কথা আমরা সবাই জেনে থাকি। সেটা হলো একটা হলো মেন্টাল হেলথ, আরেকটি হলো ফিজিক্যাল হেলথ। তো ফিজিক্যাল হেলথ সম্বন্ধে আমরা সবাই কনসাস। আমরা যখনই আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কমেছে, কিংবা জ্বর এসেছে, আমরা ডাক্তারের কাছে দৌড়ে গিয়েছি, তিনি ভিটামিন, প্রোটিন যা দিয়েছেন আমি নিজেকে সুস্থ করে ফেলেছি, বা যোগাসন করেছি শরীরের জন্য। কিন্তু মেন্টাল হেলথ সম্বন্ধে আমরা একদম কনসাস নই, কারণ আমরা মনের মধ্যে হাজারো কথা চেপে রাখছি এবং মুখেও বলছি যে তোকে আমি কোনোদিন ভুলবো না, তুই আমার সাথে যা করেছিস। অর্থাৎ আমি মনের মধ্যে নানা রকম আঘাত, কষ্ট সব চেপে রাখছি। কিন্তু তার হেলথ সম্বন্ধে, মনের যে ইমিউনিটি পাওয়ার আমাদের কমে গেছে, আমরা কমজোর হয়ে গেছে, আমরা বুঝতে পারছি, কিন্তু নানা রকম ব্যর্থ কথা আমরা মনের মধ্যে গেঁথে রেখেছি। দেখুন যে সামনে সোফায় বসে আপনি চা খাচ্ছেন, হঠাৎ চা খেতে খেতে চাটা পড়ে গেল, তখন সঙ্গে সঙ্গে আপনি কি করবেন, চাটাকে রেখে আপনি সোফাটাকে পরিষ্কার করবেন। সোফাটার ভ্যালুটাও আমাদের কাছে এতটা মূল্যবান যে আমি চাটাকে রেখে আমি সোফাটাকে পরিষ্কার করছি। কিন্তু আমাদের মনের মধ্যে নানা রকম বেদনা, কষ্ট, কারো কথা, কারো কটুতা আমি আমার ভেতরে ঢুকিয়ে রেখেছি। তো মনে কতটা আঘাত। তো ওকে সুস্থ করা, এই মনকে সুস্থ করার কি আমরা চেষ্টা করব না? তাই এই মেন্টাল হেলথকে যদি আমাদের ভালো রাখতে হয়, তাহলে আমাদের অবশ্যই রাজযোগ আমাদের প্র্যাকটিস করতে হবে।
আমরা আমেরিকার একটি জার্নালে বেরিয়েছিল যে আজ থেকে 10 বছর পরে যে কাউকে যদি হাসতে দেখা যায় তাকে মিউজিয়ামে রাখা হবে, কারণ হাসতে দেখা মানুষ এতই বিরল হয়ে যাবে। আমরা হাই টেকনোলজি পেয়েছি, কিন্তু আমাদের ভিতর থেকে আমাদের মনের শান্তি সুখ এগুলো আমাদের হারিয়ে গেছে। তো এই মনের শান্তি সুখের বদলে আমরা হাই টেকনোলজি পেয়েছি। তো এই শান্তি সুখকে এতটাই আমরা মানে আমাদের মূল্যহীন হয়ে গেছে। তাই এই শান্তি সুখকে প্রাপ্ত করতে গেলে কিন্তু আমাদের এই রাজ্য অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে খুবইভাবে জড়িত এবং তাকে আমাদের জীবনে ধারণ করতেই হবে। ঠিক। তো একটা কৌতূহল থেকে একটা প্রশ্ন, যে আপনি তো নিশ্চয়ই দীর্ঘদিন থেকে ব্রহ্মকুমারীদের সঙ্গে যুক্ত রয়েছেন, তো আপনার এই ব্রহ্মকুমারীদের সঙ্গে যুক্ত হওয়াটা কিভাবে ঘটলো, সেই ঘটনাটা যদি একটু বলেন, এবং আপনার অনুভূতি বা প্রাপ্তি যাই বলুন, যদি সেই বিষয়টি আমাদেরকে একটু জানান। অবশ্যই, কারণ এই তো বিশাল প্রাপ্তি, অবশ্যই শেয়ার করতে ভালো লাগবে। আমি 2005 সালে এই সংস্থাটা, আমাদের বাড়ির পাশেই এই সংস্থাটার একটা ব্রাঞ্চ ছিল, সেখানে আমি মানে ভেবেছি এটা একটি মানে ফিজিক্যাল যোগা এখানে শেখানো হয়, সেই স্বার্থেই আমি ওখানে গিয়েছিলাম। তারপরে আমি ধীরে ধীরে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাই। আর বাকি রয়ে যায় যেটা হলো আমার পার্সোনাল অনুভব। তারপর থেকেই আমার এই জ্ঞানে চলা। তারপরে আমি আমাদের আধ্যাত্মিক চ্যানেলে নানা রকম প্রোগ্রাম আসে, সেগুলোকে দেখতে দেখতে আমি নিজেকে এই জ্ঞানের সাথে যুক্ত করে দিয়েছি। আর যদি নিজের প্রাপ্তি সম্বন্ধে বলতে চাই, তাহলে প্রশান্তির জায়গা, অর্থাৎ এরপরে আর কিছু চাওয়ার ইচ্ছা নেই, মানে এই জায়গাটা আর খোঁজার ইচ্ছা নেই। আমার যে খোঁজ ছিল, যে মনের মধ্যে এক চাহিদা ছিল এই অনাদি সত্তাকে জানা, নিজেকে জানা, সেই খোঁজ আমার এখানে সমাপ্ত হয়েছে। ভগবান বলেন যে আমরা যখন সূর্যের বিপরীত দিকে তাকিয়ে থাকি, তখন আমাদের ছায়াটা আমাদের পেছনে থাকে, আমাদের আগে থাকে, আমাদের আগে থাকে। আমরা ছায়াটাকে ধরতে চেষ্টা করি, কিন্তু ছায়াটাকে ধরতে পারি না, উপরে পড়ে যাই, ছায়াটাকে ধরতে পারি না। কিন্তু আমরা সূর্যের দিকে যখন তাকাই, তখন আমরা দেখি আমাদের ছায়াটা আমাদের পেছনে। আমি সূর্যের দিকে তাকিয়ে আছি, আমি যাচ্ছি, আমার পেছন পেছন ছায়া যাচ্ছে। তো ওই ছায়াটা হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। আমরা দেখেছি যে আমরা লৌকিক আশা আকাঙ্ক্ষার পেছনে ছুটছি, কিন্তু তা কখনো শেষ হয় না। তাই আমি এখানে এসে সেই পরমাত্মারূপী সূর্যের সম্মুখীন যখন হয়েছি, আমার সব আশা আকাঙ্ক্ষা আমার পেছন পেছন ছুটেছে, আমাকে তার পেছনে ছুটতে হয়নি। এই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, এবং প্রত্যেকটা মানুষের একটা প্রশান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই। তো আমি এখানে দেখেছি, এই সংস্থার সাথে আমি দীর্ঘদিন যুক্ত, দেখেছি অনেক মানুষ এসেছে এবং সবাই এখানে এসে এক শান্তির জায়গা পেয়েছে, কারণ এখানে সরাসরি আমরা পরমাত্মা ভালোবাসা এবং প্রোটেকশন প্রত্যেকে পেয়েছে, এবং প্রত্যেকের মধ্যে সেই অনুভূতি রয়েছে, এবং তারা কন্টিনিউ রেগুলার এই বিদ্যালয়ে পড়াশোনা করেন, অর্থাৎ এই জ্ঞানকে প্রাপ্ত করেন। কারণ আমরা দেখি প্রতিদিন তাদেরকে, তাই তাদের এই পরমাত্মা ভালোবাসা এবং প্রোটেকশনের তো একটা জায়গা প্রত্যেকের মধ্যেই আমি পেয়েছি, এই দৃষ্টান্ত প্রত্যেকের মধ্যেই পাই। তাছাড়াও এবং শক্তি, আমাদের প্র্যাকটিক্যাল জীবনে চলতে গেলে যে শক্তিগুলো প্রয়োজন, সহন করার শক্তি, সামনা করার শক্তি, আমাদের নিজেকে গুটিয়ে ফেলার শক্তি, যেখানে মৌন থাকার শক্তি, আমাদের পরখ করার শক্তি, নির্ণয় করার শক্তি, যে শক্তিগুলো আমরা কিন্তু হারিয়ে ফেলেছিলাম। তার জন্য প্রত্যেকটা মানুষই কিন্তু সাংসারিক অশান্তিতে বিভিন্নভাবে বিভ্রান্ত হতেন। আমি দেখেছি অনেক মানুষ এরকম বিভ্রান্ত অবস্থায় এসেছেন, এবং রাজযোগের মাধ্যমে শক্তি প্রাপ্ত করে তারা কিন্তু নিজেদের জীবনে সংসারে খুব সুখী, তারা সুখ প্রাপ্ত করেছেন। তাছাড়া আমি একটা নিজেরই আমার স্যার, তার কথা একটু শেয়ার করি, যে তিনি রাতে ঘুমাতে পারতেন না। তো তিনি এসেছেন আমাদের এখানে। তো আসার সাথে সাথে আমি তাকে কিছু বোঝাতে চেষ্টা করতাম, তিনি জ্ঞান শোনার মতন ক্ষমতায় তিনি ছিলেন না। তো তিনি করতেন কি, আমি মেডিটেশন করাতাম আর উনি করতে করতে ঘুমিয়ে পড়তেন, এবং ওখানে ঘুমিয়ে থাকতেন। ওনাকে ওঠাতে গেলে একটু বিব্রত হতেন, তিনি চাইতেন যে ওখানে ঘুমাতে। অর্থাৎ তার এইরকম একটা প্রশান্তির ভাইব্রেশন সেন্টারগুলোতে রয়েছে, আশ্রমগুলোতে রয়েছে, যে কোনো মানুষ এসে তার অনিদ্রা, তার চিন্তা, টেনশন থেকে মুক্ত হয়ে এক সুন্দর জীবন প্রাপ্ত করতে পারে।
এবারে যে প্রশ্নটি রাখবো সেটা আমাদের একদম প্রথম যে বিষয়টি দিয়ে আমরা শুরু করেছিলাম সেটাকে কেন্দ্র করেই, যে আমাদের যেহেতু ফোকাস একেবারে আমাদের নেক্সট জেনারেশন ছাত্রছাত্রীরা, এই ছাত্রছাত্রীরা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যদি কোনো কারণে সঠিকভাবে নিজেদেরকে তৈরি করতে না পারে, তাহলে এটা আমাদের ভবিষ্যতের পক্ষে একটি ভীষণ অমঙ্গলজনক বিষয়। তো তাদের স্বার্থে, তাদের কথা মাথায় রেখে যদি আমি এই প্রশ্নটা করি যে রাজযোগ ছাত্রছাত্রীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কেন, এই বিষয়টি যদি একটু আলোচনা করি। ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সমাজ সমস্ত মানুষের জন্য রাজযোগ জরুরি, কিন্তু ছাত্রছাত্রীদের তো আমাদের তাদের জীবনের শুরু, সেটা না, তার জন্য তাদের সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন। আমরা যদি আসি বর্তমান সময়কে আমরা যদি দেখি, আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি একাগ্রতার কম দেখি। কারণ তার পেছনে একটাই কারণ রয়েছে, মোবাইল। আমরা সায়েন্টিফিক্যালি প্রুভড যে মোবাইলের লাইট প্রত্যেকের একাগ্রতাকে নষ্ট করে দিচ্ছে। তো আমরা এই রাজযোগের প্রথম প্রারম্ভিক বিধিতেই আমরা কিন্তু একাগ্রতাকে প্রাপ্ত করি। তার জন্য ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই উপকার হিসেবে তাদের জীবনে প্রাপ্ত হয়। তাছাড়া তাদের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখি আরেকটা জিনিস লক্ষ্য করি, যে ওরা কম্পিটিশনের ভাবনা রয়েছে। তার ফলে কি হচ্ছে, একটা যে 100% দিতে পারে, তার ইনার ক্যাপাবিলিটি যে 100% রয়েছে, সেটা না দিয়ে তার কম্পিটিশনের ভাবনা তার ভেতর থেকে কি করছে, তার ইনার ক্যাপাবিলিটিকে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ মানে সে ভাবছে, কারো যার সাথে কম্পিটিশন করছে সে হয়তো ভাবছে যে ও 70% পায়, আমি 80 পেলেই খুশি, কিন্তু সে তার 100% দিতে পারছে না। তার ফলে ছাত্রছাত্রীরা নিজেরাই পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে ইনার ক্রিয়েটিভিটি রয়েছে, যে যুব সমাজ, যে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে, আর তারা তাদের ক্রিয়েটিভিটিকে বার করতে পারছে না। এই কম্পিটিশনের ভাবনা হয়তো শিক্ষক শিক্ষিকা ইয়া অভিভাবকের তরফ থেকেই এই কম্পিটিশনের ভাবনা আসে, তৈরি হয় তাদের মধ্যে। তো তার জন্য আমাদের সবার প্রথমে রাজযোগ আমরা যখন প্র্যাকটিস করি বা ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করবে, তাদের মধ্যে কিন্তু এই ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসবে। এবং আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যে জঙ্গলে দুটি ছাত্র জঙ্গলে তারা ঘুরতে গেছে, হঠাৎ জঙ্গলের ঝোপঝাড়ের মধ্যে একটা বাঘের তার আওয়াজ পেয়েছে। তো তারা ভেবে হচ্ছে ভাগতে হবে এখন, দুজন ছুটে পালাচ্ছে, ভাগছে। হঠাৎ একজন দাঁড়িয়ে পড়েছে, তার ঘাড়ের মধ্যে স্পোর্টস শু ছিল, সেটাকে পরতে শুরু করে দিয়েছে। আরেকজন বলছে, কিরে আমাদের তো বাঘ খেয়ে ফেলবে, তুই কেন দাঁড়িয়ে পড়লি, তুই স্পোর্টস শু পরতে দাঁড়িয়ে পড়লি? বলে, বাঘ খেয়ে ফেলুক, তবু আমি তোর কাছ থেকে হারবো না। অর্থাৎ এই মানসিকতা হয়ে গেছে আমাদের ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভিটি প্রকাশের থেকে মূল্যবান তাদের কাছে রয়েছে, আমি ওর থেকে যেন ভালো মার্কস পাই। তো তার ফলে কম্পিটিশনটা তাদের সম্পূর্ণ ক্রিয়েটিভ বানাচ্ছে না, আর আমাদের ইনার ভ্যালুগুলোও প্রকাশ পাচ্ছে না। তাই তাদের যদি ক্রিয়েটিভ বানাতে হয়, তাহলে কিন্তু তাদেরকে এই রাজযোগের সাথে অবশ্যই যুক্ত হতে হবে। তাহলে তারা 100% দিতে পারবে এবং আমাদের দেশের ভবিষ্যৎও খুব উজ্জ্বল হবে। তাছাড়াও আরেকটি সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে আমি সবসময় দেখি, সেটা হলো টেনশন। তাদের মধ্যে টেনশন ক্রিয়েট করা হয়, বলা হয় যে টেনশন নিতে হবে তোমাকে, তোমার পরীক্ষা। বাড়িতে অভিভাবক বলছে যে তোমার টেনশন নেই কেন, তুমি টেনশন নিতে হবে তোমাকে। পরীক্ষার হলে আমরা দেখি, একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারবো যে একটা বাচ্চার মধ্যে টেনশন কতটা ক্ষতিকর। যে একটা বাচ্চা, তার একটা কোশ্চেন বাকি আছে, হয়তো 2 নম্বরের কোশ্চেন, হাতে সময় আছে 10 মিনিট, তো সে 2 মিনিটেই লিখে ফেলতে পারবে কোশ্চেনের অ্যান্সারটা, কিন্তু শিক্ষক বলে ফেললেন, এই তোমাদের কিন্তু আর 10 মিনিট আছে। তার মনে এত উত্তেজনা সৃষ্টি হবে যে ও 2 মিনিটের অ্যান্সারটাও লিখতে গিয়ে ভালো লিখতে পারবে না। অর্থাৎ টেনশন তার ভেতরের সেই ইনার ক্যাপাবিলিটিকে নষ্ট করে ফেলছে। তো আমরা যদি দেখি এই টেনশন, বাবা মা বলছে যে টেনশন নাও, ভালো নলে কীভাবে ভালো, কিন্তু শারীরিকভাবেও যদি আমরা দেখি, এই কোনো টেনশন, আমাদের উত্তেজনা আমাদের ভালো নয়, কারোর জন্যই ভালো নয়, ছাত্রছাত্রীদের জন্য তো নাই। আমি ধরুন একটি হসপিটালে বেডে কেউ আইসিইউ পেশেন্ট, কোনো বৃদ্ধ লোক আছেন, তার কানের সামনে গিয়ে যদি আপনি বলেন যে আপনার বেডের নিচে না একটা বোম রাখা আছে,
সে কিন্তু ছুটতে বাইরে বেরিয়ে আসবে, হসপিটালের বাইরে তাকে দেখা যাবে, সবাই দেখে বলবে দেখো সুস্থ, কিন্তু তার ভেতরের পরিস্থিতি কি একমাত্র ডাক্তারই বলতে পারবে, কারণ তার সেই ক্যাপাসিটি ছিল না। কিছুক্ষণের জন্য সে টেনশন নিয়েছে, তার সেই টেনশনে তার ভেতরে আরো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও যখন তারা টেনশন নিচ্ছে, বাড়ির গার্জিয়ান, শিক্ষক শিক্ষিকা তাদের টেনশন নিতে বলছে, তার কিন্তু ক্যাপাবিলিটি কমে যাচ্ছে। কিন্তু রাজযোগ আমাদের টেনশন ফ্রি লাইফ দেয় ছাত্রছাত্রীদের জন্য, আমাদের এক টেনশন ফ্রি লাইফ, যারা একদম সম্পূর্ণভাবে তাদের নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করতে পারে। ঠিক। তো দিদির কথা থেকে আমরা যেটা বুঝলাম যে ছাত্রছাত্রীদের যে একাগ্রতা যা তাদের অধ্যয়নের কাজে লাগবে, ছাত্রছাত্রীদের মধ্যে যে ভ্যালুসগুলো রয়েছে তার বিকাশ যা তাকে ভবিষ্যতে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে, এবং অবশ্যই যে বেসিক ধারণা রাজযোগের সেই সমস্ত লাভগুলো তো সে অবশ্যই প্রাপ্ত হবে, যে সে নিজেকে জানা, আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগাযোগ এবং অন্যান্য যে আরো গভীর বিষয়গুলো আছে সেগুলো তো সে অবশ্যই লাভ করবে। তো সেই দিক থেকে আলোচনার মধ্যে দিয়ে যে বিষয়টি আমরা দেখলাম যে কোনো কোনো ক্ষেত্রে ছাত্রদের এই যে মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক, পাশের জনকে সবসময় বন্ধু না ভেবে প্রতিযোগী হিসেবে ভাবা, এই মানসিকতাগুলো থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে এবং ওদেরকে একটা সুস্থ জীবন দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের অরিজিনালি কিরকম ভূমিকা পালন করা উচিত সেটি যদি আরেকবার স্মরণ করিয়ে দেন। অবশ্যই। তো অভিভাবকদের সবার প্রথমে যেটা আমাদের তাদেরকে এই রাজযোগের সাথে যুক্ত হতে হবে, কারণ আমরা ছাত্রছাত্রী এবং আমরা যাদেরকে দেখি, সন্তানদের দেখি যে তারা তাদের প্রথম টিচার হিসেবে মা বাবাকেই মেনে নেয়। অর্থাৎ তারা কিন্তু দেখে শেখে না, বলে শেখে না, তাদের বলি কোনো কিছু শেখানো যায় না, তারা দেখে শেখে। মা বাবাই তাদের কাছে আদর্শ। তো তাকে যদি অভিভাবকদের যদি তার সন্তানকে রাজযোগী বানাতে হয় বা মেডিটেশন শেখাতে হয়, সরাসরি তারা যেন এটার সাথে যুক্ত হয়। এবং তাছাড়াও তাদের অভিভাবকদের বিশেষ করে আমরা যদি দেখি যে অভিভাবকরা মধ্যে সবচেয়ে বড় কম হয়ে যাচ্ছে হলো তাদের ছাত্রছাত্রীদের ওপর যে অ্যাকসেপ্ট করার মনোভাবটা, যে তারা সে যেরকম আছে তার থেকে অনেক বেশি কিছু তারা সন্তানের কাছ থেকে আশা করে, যেটা হয়তো তার ক্যাপাবিলিটিতে নেই, কিন্তু সে আশা করছে যে তার সন্তান অনেক ভালো হবে, এটা করবে ওটা করবে। যে জায়গায় হয়তো তার সন্তান দাঁড়াতে পারছে না, কিন্তু তার পেছনে কিন্তু তাকে অ্যাকসেপ্ট করছে না সেইভাবে। তারপরে কোনো সময় দেখা যায় তার সন্তান হয়তো বিপথে চলে গেছে, ব্যসন অর্থাৎ সিগারেট আদি কোনো কিছুতে আসক্ত হয়ে গেছে, তখন তাকে ঘৃণা করতে শুরু করে দেয়। কিংবা মোবাইল গেম, বর্তমান সময় বাচ্চাদের মধ্যে যে প্রবণতা দেখা যায় যে মোবাইল গেমে তারা আসক্ত হয়ে যায়। তো এই মোবাইল গেমও কিন্তু তখন মা বাবারা তাদেরকে স্বীকার করতে পারে না, স্বীকার ভেবে নেয় তারা একদম খারাপ পথে চলে গেছে এবং তারা ভুল, তারা রং। কিন্তু তার জন্য এটা অভিভাবকদের তরফ থেকে কি ধরনের এনার্জি যাচ্ছে? অবশ্যই নেগেটিভ এনার্জি যাচ্ছে, তারা ভুল। তার ফলে কি হচ্ছে, অপর পাশ থেকে কি এনার্জি আসবে যে মা বাবা ভুল, তখন সে আরো অন্য পথে চলে যাচ্ছে। তাই অভিভাবকদের তার সন্তানকে যদি সঠিক পথে চালাতে হয়, তাদেরকে অ্যাকসেপ্ট করা, তারা যেরকম আছে। অবশ্যই তারা সিগারেট খাচ্ছে, হয়তো এটা খারাপ কার্য। ধরুন স্পোর্টস ডে আছে আজকে, তো সেখানে জামা কাপড় নোংরা হবে, আপনি মেনেই নেবেন যে আজকে বাচ্চার জামা কাপড় নোংরা হবে। সেরকমই দুনিয়াতে বাতাবরণটা কি রয়েছে, নেগেটিভ, প্রত্যেকটা মানুষ খারাপ। সেখানে যদি ওই বাতাবরণে পড়ে ও যদি একটু সিগারেট আদি বা কোনো কিছু আসক্ত হয়ে যায়, তাহলে তো ওই বাতাবরণের দোষ আমরা ধরতে পারি, বা শিশুটার সন্তানটার দোষ তো হতে পারে না। তো আমরা সন্তানকে যখন গলত বলছি, খারাপ বলছি, রং বলছি, তো অটোমেটিক্যালি সে কিন্তু আরও খারাপ পথে যাচ্ছে। তো আমাদের এনার্জি যেন পজিটিভ থাকে, যে হতে পারে সে হয়তো একটা খারাপ কার্য পথে চলে গেছে, কিন্তু সে আসলে খুব ভালো, খুব ভালো। এই পজিটিভ চিন্তাধারাই আমরা সন্তানকে সঠিক দিশা দিতে পারি। আর এইসব পজিটিভ চিন্তাধারার মানে ঝুড়ি বলতে পারি আমরা এই ব্রহ্মকুমারীতে পাবো, যার মাধ্যমে আমরা আমাদের সন্তানকে এবং পরিবারকে সবাইকে ভালো রাখতে পারবো। এই চিন্তাধারাই আমাদের ঈশ্বর এসে আমাদের স্বয়ং পরিবর্তনের জন্য শক্তিও দিচ্ছেন এবং সুন্দর সুন্দর ভাবনার দ্বারা আমাদের পরিবর্তন করছেন। আজকের অনুষ্ঠান শেষ করবার আগে সমস্ত
দর্শক সাধারণের উদ্দেশ্যে যদি দিদির কোনো বার্তা থাকে সেই বার্তা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। দিদি, কোনো বার্তা যদি আপনাদের তরফ থেকে। অবশ্যই আমরা অবশ্যই চাইবো যে আমরা এই ব্রহ্মাকুমারীদের সবাই যেন এই জ্ঞানকে প্রাপ্ত করে নিজেদের জীবনকে সুখী এবং সুন্দর শক্তিশালী করে ওঠে। কারণ আমরা আজ ডিসচার্জ, তো আমাকে যদি শক্তিশালী হতে হয় তো এই রাজযোগী মাধ্যম, যার মাধ্যমে আমি শক্তিশালী আমার মনকে শক্তিশালী করতে পারবো। কহাবত আছে যে মন চাঙ্গা তো কাটুতি মে গঙ্গা, অর্থাৎ আমাদের মন যদি সুস্থ থাকে তাহলে আমাদের জীবন খুব সুন্দর হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের এই মনকেই আমরা গুরুত্ব না দেওয়ার জন্য আমাদের জীবনে নানা রকম দুঃখ, কষ্ট, বিষাদ এগুলো আমাদের জীবনে এসে পড়ছে। তাই এই মনকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদের এই রাজযোগ অবশ্যই আমাকে শিখতে হবে। তাই আমি সবাইকে আহ্বান করব যে ব্রহ্মাকুমারীদের নিঃশুল্ক পরিষেবা দেওয়া হয়, 7 দিনের কোর্স হয় যেখানে আমরা সম্পূর্ণ মেডিটেশন রাজযোগকে শিখতে পারবো এবং শিখিয়ে আমরা প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আমাদের জীবনকে ভালো করতে পারবো। কারণ আমাদের ইমোশনালি আমরা উইক হয়ে গেছি, আর তাই আমাদের ইমোশনালি ভালো ডায়েট নিতে হবে। আমরা সকালবেলা উঠেই খবরের কাগজকে পড়ি, খবরের কাগজে নানা রকম খারাপ খবর থাকে, তো আমাদের ব্রেন তখন একদম ব্লটিং পেপার থাকে, আমি তখন ব্লটিং পেপারের কাজ করি, তার ফলে আমাদের নানা নেগেটিভ খবর আমাদের মনের মধ্যে ছেপে যায়। আর সারা দিন আমার সন্তানকে যখন আমি বাইরে পাঠাচ্ছি তখন আমি ভাবছি এই কিছু হয়ে তো গেল না। তো এই যে চিন্তা, এই যে ভয়, এর কারণ হলো আমাদের ইমোশনাল ডায়েট ঠিক নেই। তাই এই ব্রহ্মাকুমারীদের 10 লাখেরও বেশি মানুষ রেগুলার পড়াশোনা করে। তো আমরা সকালবেলায় এই ডায়েটকে যদি, যে ভগবানের মহাবাক্য শুনে যদি আমাদের জীবনকে শুরু করি, আমাদের মনের যে স্লট রয়েছে সেখানে খুব ভালো ভালো বাক্য আমাদের জীবনকে খুব সুন্দর করে তুলে ধরতে পারবে। তাই সবাই আসুন, নিঃশুল্ক এই পরিষেবা গ্রহণ করুন এবং জীবনে এগিয়ে যান, সুখী সম্পন্ন জীবন যাপন করুন। ঠিক। ওম শান্তি। দিদি যে কথা বললেন যে একটি সুন্দর দেহ, মন এবং ভবিষ্যৎ এবং জীবন প্রাপ্তির জন্য এগিয়ে যাওয়া, এটাই আমাদের উদ্দেশ্য, আমাদের চ্যানেলের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের এই এগিয়ে যাওয়ার পথে আপনারাও হতে পারেন অংশীদার। যদি মনে হয় আমাদের এই পথ চলাটি সঠিক তাহলে আমাদের পাশে থাকুন। অবশ্যই আমাদের প্রত্যেকটি পর্বের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে, এবং অবশ্যই সবাইকে জানিয়ে দিন যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমাদের পথ চলার ক্ষেত্রে আপনারাই কিন্তু আমাদের শক্তি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।